সেই কালে আমাদের যশোর জেলার কোনো এক বর্ধিষ্ঠ গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। তার দুমহলা চকমিলান বাড়ি ছিল। বাইরের মহলে ছিল জমিদারবাবুর বৈঠকখানা, নায়েব গোমস্তাদের দপ্তর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরে অন্দরবাড়ি। বাইরের উঠোনের রক থেকে অন্দরমহলে যাবার একটা গলিপথ ছিল, অর্থাৎ বাইরের উঠোনের অন্দরের দিকের রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত। অন্দরবাড়ির মস্ত উঠোন, সেই দিকেই রান্নাবাড়ি, ভাড়ার ঘর, দাসীদের থাকবার ঘর ছিল। অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবারবর্গ বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটিমাত্র ছেলে নরেন বা নরু। সে সেই বৎসর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলল, বাবা, আমাদের বাড়িতে মোটে 2টি ঘর। আমার পড়াশোনার বড় অসুবিধা হচ্ছে। ইউনিভার্সিটির পরীক্ষার আগে এই 2 মাস যদি আমি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতাম, তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতাম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষা গ্রাম ছিল খুব ছোট। গ্রামটির 3 দিকে জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, কাহারও এমন বড় বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদারবাবু কখনো আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, দেখো বাবা, আমি তোমার থাকবার স্থান স্থির করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব তিনি যেন তোমাকে পরীক্ষার 2 মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সে বাড়িতে বাবু মশাইয়ের পরিবারবর্গ বাস করেন। হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন। তুমিও তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে, তোমাকে বেশি কিছু বলা বাহুল্য। দেখো বাবা, কেউ যেন আমার নরুর নিন্দে না করে। নরু বলল, বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপভাবে ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকব। তোমার ভয় নেই, কেউ তোমার ছেলের নিন্দে করবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হল। জমিদারবাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রব, তারপরে উঠোন এবং উঠোনের অপর দিকে অন্দরমহলে যাবার রক, যেখান থেকে অন্দরের উঠোনে যাবার সুরিপথটি আরম্ভ হয়েছে। নরেন এই ঘরে থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগল। সে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া করত এবং অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী, সেই জন্যে সে সকলকার স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারত। জমিদার গৃহিণী ও কন্যারা নরেনের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করতেন। এইভাবে নরেন কল্যাণপুরে জমিদার বাড়িতে অধিষ্ঠিত হল। নরেন তার লেখাপড়ার একটা প্রণালী স্থির করে দিনরাতে ক ঘন্টা কি বিষয়ে পাঠ করবে তা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে 2 ঘন্টা লেখাপড়া করত। রাত ঠিক 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরের রকে বসে হাত মুখ ধুত এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। এইভাবে দিন যায়।
একদিন রাতে ঠিক 12টার সময় রকে বসে হাত মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, উঠোনের অপর দিকে অন্দরে যাবার রকের দিকে তার নজর পড়ল। নরেন দেখল যে সেখানে 19-20 বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। নরেন তাকে চিনতে পারল না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে, কে সে মেয়েটি? অত রাত্রে রকে দাঁড়িয়ে কি করছিল? আজও সে আসবে নাকি? নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে। এই দোনামোনা করতে করতে রাত 12টা বাজল। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকের রকে দৃষ্টি নিক্ষেপ করল। দেখল ঠিক সেইখানে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। নরেন লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল। মেয়েটিও নরেনকে এক দৃষ্টে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগুতে লাগল, যেন নরেনকে কি বলবে। ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগল। কিন্তু নরেন আর অপেক্ষা করল না। তার বুক ধরফর করছিল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নরেনের সে রাত্রিরে ভালো ঘুম হল না। পরদিনও সারাদিন মনটা উচাটন হয়ে রইল। কে এই মেয়েটি? কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। এত রাত্রে সে আমার ঘরের দিকে কেন আসছিল? গোড়ায় মনে করেছিলাম বাবুদের বাড়ির কোনো মেয়ে, কিন্তু তাও তো নয়। মেয়েটি কি ভালো মেয়ে নয়? মুখ দেখে তো সেরকম মনে হয় না। মুখে কেমন সরল ভাব, যেন আমাকে কি বলতে চায়। দেখি আজও যদি আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সারাদিন এইসব কথা ভাবল। কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারলে না। সেদিন একটুও পড়াতে মন বসাতে পারলে না। রাত 12টা। নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে মেয়েটি আজ রক থেকে নেমে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এলো। আজ আর নরেন তাকে ফেরাতে পারলে না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বলল, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলাম। চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল। কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল। সেটা আনন্দ, ভয়, মোহনা, সুখ। নরেনের মন এবং দেহ দুই যেন আর স্ববশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করল। নরেন বলল, তুমি কে? মেয়েটি বলল, আমি মালতী। তুমি আমায় চেনো না। আজ কদিন তোমায় দেখছি, তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম। তুমি রাগ করোনি তো? আচ্ছা, তুমি এত রাত্রে আসো কেন? ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময়ে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এইসব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসব ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না। আমি তোমার বন্ধু, এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না। তা নইলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু সে তা করলে না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগল।
তার মনে অনির্বচনীয় আনন্দ। এ ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কি পরে আসতে পারে না? এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক 12টায় আসবো। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খা খা করছে, আর রকে কোনো জনমনীষী নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপরে দুজনে ঘরের ভেতরে এসে গল্প গুজব আরম্ভ করল। এইরূপে দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মাদকর, এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখ স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে যে, কে এই মেয়েটি, কোথায় থাকে, কার মেয়ে, কেন সে রাত্রি 12টার সময় আসে, কেন 2টার পরেই চলে যায়? কিছুই বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে, বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো কেনই বা আমি 12টার সময় আসি ও 2টোর সময় চলে যাই। তার কারণটা আজ তোমায় বলি। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। নরেন এইসব কথা শোনে, আর তার মনে কেমন একটা সন্দেহের উদয় হয়। একবার এ কথাও তার মনের মধ্যে উকিঝুঁকি মারে যে, এ কি মানুষ নয়? আরও একটা জিনিস লক্ষ্য করল যে, মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটা গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করল যে, তার শরীর দিনের পর দিন যেন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে এ কথা তার মনে বদ্ধমূল হল যে, মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাব? নরেন বেশ বুঝতে পারছে যে তার পক্ষে অসম্ভব, এবং এভাবে আর দিন কতক চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো কি করে মালতীর আশা বন্ধ করা যায়। সে ভাবল যে, মালতী যখন বলছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসবার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে থাকি না? সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। নরেন প্রতিজ্ঞা করল যে সেই রাত্রেই সে ঐরূপ করবে। সেই দিন রাত্রে রাত 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমোবার চেষ্টা করল, কিন্তু ঘুম কিছুতেই এলো না। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল। খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভিতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মোহাবিষ্ট হল এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদর সম্ভাষণ জানালো। মালতী হাসি মুখে বলল, আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ,
ঘুমিয়ে পড়েছিলে বুঝি? নরেন বলল, না না, এই শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়েছিলাম। মতলব ছিল 12টা বাজলেই বাইরে যাব। কিন্তু তুমি ঘরের ভিতরে এলে কি করে? মালতী হাসতে হাসতে বলল, আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতরে আসতে পারা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব। সে রাত্রে মালতী চলে গেলে নরেন এক মুহূর্ত ঘুমোতে পারল না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে আসতে পারল। যেটা এতদিন তার মনে উকিঝুঁকি মারছিল, এখন সেই ধারণা বদ্ধমূল হল। মালতী যে মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের উপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে যে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবল, হয়তো কেবল ওই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারল না। তবে এটা সে স্থির বুঝল যে এইভাবে আর কিছুদিন চললে, পাশ করা দূরে থাকুক, তার প্রাণ সংশয় হবে। এর 2-4 দিনের ভেতরই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেতসঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিনরাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রে ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুযোগ করলেন যে সে যেন রাত জেগে বেশি পড়াশোনা না করে, তার পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন। কিন্তু কোনো ফল হলো না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেষটা নরেন সেই মেয়েটির কথা বলে ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে ঘরে আসে শুনে জমিদার বাবু চমকে উঠলেন ও বারবার মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বলল, আমি অনেক জিজ্ঞাসা করেছি, কোনো পরিচয় দেয় না। জমিদার বললে, তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? আমি ডাকি না, সে আপনি আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না। তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। জমিদার বাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি গাঁজাখড়ি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? তা জানি না, বোধ হয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না এর রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ। বিশেষত তার সামনে সে কখনোই মিথ্যা কথা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে সবই দেখতে শুনতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সব তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা একেবারে অসম্ভব। এই ঘরের পাশেই
একটা ছোট ঘর ছিল এবং এই দুই ঘরের মধ্যে একটা ছোট জানালা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানলাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই ছোট ঘরটায় লুকিয়ে থাকে, তাহলে নরেনের ঘরের সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রির জন্য অপেক্ষা করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানলাটার আড়ালে লুকিয়ে রইলেন, কিন্তু নরেনের ঘরের ভেতর প্রখর দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন, যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভেতর আসতে না পারে। দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুজলেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলেন, দেবেনবাবু চুপিসারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। পরদিন প্রত্যুষেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখে ঘোষওয়ার দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয়। আর নরেনকেও ডেকে বললেন যে তার বাপকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব রাজি, কারণ রাত্রে ও 2 ঘন্টা ছাড়া নরেন স্ববশে সাধারণ মানুষের মতোই থাকত। সে বুঝল যে এর হাত থেকে বাঁচতে গেলে তার পালানোই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বললেন যে তিনি সেই দিনই নরুকে নিয়ে যাচ্ছেন। দেবেনবাবু বললেন, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো ওঝাকে দিয়ে নরুকে দেখাও। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু বললেন যে তিনি তাই করবেন। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকুক, ছেলের প্রাণ বাঁচানো আগে দরকার। নরেনও এত দূর চলে এসে আর বাবা মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল পেতনিটাকে আর এত দূর আসতে হবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসে না। ক্রমেই রাত হচ্ছে আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে। এইভাবে রাত 12টা বাজল, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেল, কিন্তু সেই অদম্য মোহ, সে উঠে মালতীকে সম্ভাষণ করল। তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি কি করে এখানে এলে। আমার শরীর খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তা যত চেষ্টাই না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে
আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে সে কথা এর আগে কোনোদিন হয়নি। যখন মালতী বলল যে কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্যদিনের মতো হাসি খুশির ভান করল, কিন্তু ক্ষণে ক্ষণে তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। দুটোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। তারা তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। সে রাত্রে আর কেউ ঘুমোতে গেলেন না। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন। তারা বললেন, যত শীঘ্র পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক, আর যতদিন না ওঝা আসে ততদিন নরু তার বাবা মার মধ্যিখানে শোবে। একজন এ সংবাদ দিলেন যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকার ভালো ওঝা থাকে। তার ভূতপ্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকরেও সন্ধান রাখে। সেই দিনই সেই ওঝাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে বলে দেওয়া হলো যাতে তার পরদিনই সে ওঝা নিয়ে আসে। ওঝা যা চাইবে তাই তাকে দেওয়া হবে, এ কথাও তাকে বলে দেওয়া হলো। সেদিন রাত্রে নরেন বাবা মার সঙ্গে এক ঘরে শুল। দুপাশে বাবা মা আর নরেন শুয়েছে মধ্যে একই বিছানায়। তিনজনই জেগে আছেন। আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউই ঘুমোতে পারছেন না। এইভাবে রাত 12টা বাজল। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ নরেন অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে দেখল যে মালতী মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, তুমি কি করছো? বাবা মা জানতে পারবে যে? মালতী স্বাভাবিক সুরে বলল, তোমার সে ভয় নেই, ওরা কিছু জানতে পারবে না। নরেন উঠে দেখল যে তার বাবা মা মরার মতো পড়ে আছেন। তারা তখন পাশের ঘরে গেল। এ কথা বলাই বাহুল্য যে মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। সে রাত্রে মালতী নরেনকে বলল, তোমায় আগেও বলেছি, এখনো বলছি, কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। নরেন তাকে বলল, তাই হবে, কালই আমি কল্যাণপুরে ফিরে যাব। পরদিন সব কথা শুনে নরেনের বাবা মা পাগলের মতো বুক চাপড়াতে লাগলেন। নরেনও বুঝল যে আর তার নিস্তার নেই। আতঙ্কে ও দুশ্চিন্তায় তার শরীরের আর কিছু নেই। দেহ কঙ্কালসার, সবসময় বুক ধরফর করে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে, এমনকি বসে থাকতেও কষ্ট হয়। সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে। সে ভাবছে এ অবস্থার চেয়ে মরে যাওয়াও ভালো। গ্রামের লোকেরাও দুঃখিত। সকলে শেষ আশা সেই ওঝা, যদি সে কিছু করতে পারে। সেদিন বিকেলে ওঝার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব কথা শুনল আর নরেনের শরীরের অবস্থাও দেখল। ওঝা বলল যে সে একবার সমস্ত ব্যাপারটা নির্জনে ভেবে দেখবে যে এর কোনো উপায় আছে কিনা। সে স্পষ্টই বলল যে মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে তাতে তাকে ছাড়ানো খুব শক্ত। এই বলে ওঝা এক নির্জন গাছতলায় গিয়ে বসল।
ঘন্টা 2 বাদে ওঝা ফিরে এসে বলল যে সে একটা উপায় বার করেছে। সেটা কিন্তু খুব বিপজ্জনক উপায়। সে রামবাবুকে তার আত্মীয় স্বজন এবং প্রবীণ প্রতিবেশীদের ডেকে আনতে বলল। ওঝা তাদের সামনে তার কথা বলবে এবং যদি সকলের মত হয় তাহলে নরেনের ব্যাপারে ভার নেবে। ওঝার কথা মতো তখনই আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের ডাকা হলো। তারা সকলেই রামবাবুর হিতৈষী এবং নরুর মিষ্ট স্বভাবের জন্য তাকে ভালোবাসেন। তারা সকলেই ওঝাকে বিশেষ অনুরোধ জানালেন যে উপায়ে হোক নরুকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা হয়। ওঝা তাদের বলল, আপনারা নরেনবাবুর অবস্থা তো দেখছেন, এইভাবে চললে 1 মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। কেবল একটি মাত্র উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সেই উপায়ের আর একটি দিক আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয় তাহলে চিরকালের জন্য নরেনবাবু প্রেতিনীর হাত থেকে উদ্ধার পাবেন, কিন্তু যদি অকৃতকার্য হই তাহলে এখনই ওর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা 1 মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান অথবা তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান, যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে। আপনারা বেশ করে ভেবে জবাব দিন। রামবাবুর স্ত্রী দরজার আড়ালে বসে শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন ও অস্ফুট স্বরে বললেন, বাপরে, যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে, তাতে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবুও দ্বিধার মধ্যে পড়ে গেছেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। তিনি ওঝার কথাটি ভালো করে বিবেচনা করে দেখতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী ওঝাকে অনুরোধ করল সে যাতে তার সমস্ত মতলবটা ভেঙে বলে। ওঝা বলল, আমি বলবো না, আমি কাউকে কিছু জানতে দেব না। আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এ সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরূপ জীবন মরণের কথায় বাপ মার মতি স্থির করা খুব শক্ত। তারা একবার এদিক ভাবেন, একবার ওদিক ভাবেন। প্রতিবেশীরা তখন তাদের বোঝাতে লাগলেন, তোমরা কি চাও না নরেন সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাকে? দিন কতকের মধ্যে ওর প্রাণ তো যাবেই। এরূপ জীবনমৃত অবস্থায় দিন কতক বেশি বেঁচে থেকে লাভ কি? আমাদের মত হচ্ছে ওঝার কথা মতো চলা। যখন আর কোনো উপায় নেই তখন এই উপায়ই নিতে হবে। যদিও কথাটা তারা বুঝলেন, তবুও মা বাপের মন। রামবাবু ও তার স্ত্রী দোনামনা করতে লাগলেন যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে, কেমন করে তারা তাতে মত দেন। কিন্তু নরেনই এ সমস্যার সমাধান করে দিল। নরেন বলল যে তার বর্তমান অবস্থায় সে একদিনও বেঁচে থাকতে চায় না। সে ওঝাকে পরিষ্কার বলল, আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নয়তো আজই আমার জীবন শেষ করে দিন। আমি এ নরক যন্ত্রণা আর একটা দিনও সহ্য করতে পারছি না। নরেনের বাবা মা কাঁদতে লাগলেন আর আত্মীয় স্বজনরা বোঝাতে লাগলেন। শেষে সর্বসম্মতিক্রমে স্থির হলো যে ওঝার উপর সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেওয়া হোক। ওঝা বলল, আজ সন্ধে হয়ে গেছে, আজ আর কিছু হবে না। আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুন। কাল আমি এ ব্যাপারে হেস্তনেস্ত করব, তবে এখানে হবে না। যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানেই যেতে হবে। শেষকালে স্থির হলো যে ওঝা ও নরেন রামবাবুর সঙ্গে
পরদিন সকালে কল্যাণপুরে জমিদার বাড়িতে যাবে। পরদিন কল্যাণপুরে জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও ওঝা উপস্থিত হল। ওঝা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল, আপনাকে কিছু সাহায্য করতে হবে। দেবেনবাবু খুব আগ্রহের সঙ্গে সব কথা শুনলেন আর বললেন, তুমি যা চাও করব। নরু আমার ছেলের মতো। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারের যাতে অবসান হয়, তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য। আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু নরেনের ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন। ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে সেখানে একটি খাট পেতে দিন, আর ঘরটি আর বিছানাটি নানা রকম ফুল ও মালায় সজ্জিত করুন। সব বন্দোবস্ত সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে। এতে আর কষ্ট কি, সন্ধ্যের মধ্যেই সব বন্দোবস্ত হয়ে যাবে। রাত 10টার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে ওঝা নরেনকে তার মতলবটা ভেঙে বলল আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে ওঝা বলল, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি যে তিনি আপনার বুকে বল দিন। ঠিক রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করল এবং সাজানো খাটে বসতে বলল। আজ এ কি ব্যাপার? এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্য? কেন? তোমার জন্যে। আর তার পুরস্কারও তো পেলুম। কি পুরস্কার পেলে? কেন, কখনো যা করনি তা আজ করেছ। এর আগে তো কখনো তুমি দুবার আসনি। দুবার মানে কি? আমি আবার কখন এলুম? তুমি এর মধ্যে ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে, মালা নিয়ে কত কারাকারি করলে। এই দেখো, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে আছে। এই তো মাত্র 15 মিনিট হলো তুমি গিয়েছো, এর মধ্যে সব ভুলে গেলে? না আমার সঙ্গে তামাশা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল। মুখ হলো অসম্ভব গম্ভীর আর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করছো না তো? তুমি আমার গা ছুঁয়ে বলো আমি আজ রাত্রে আবার এসেছিলাম। নরেন তখনই তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগল। মালতীর মুখের সৌন্দর্য মিলিয়ে গেছে, মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি, আর কেউ তার মতো সেজে এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এইভাবে বলল, যদি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও। আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব কামনা করি। যদি আর কেউ এভাবে আসে তাহলে আমি আর বাঁচব না। যে করে হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, এর এক উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কে তা তো জানো। এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারো? নরেন বুঝল যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে কষ্টে হেসে বলল,
তোমার সঙ্গে যাবো তাতে ভয়টা কি, কিন্তু তুমি কি করতে চাও আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটি আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমাকে আনতে হবে। তা তুমি নিজেই নিয়ে এসো না, তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো, তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতুম তাহলে কি তোমাকে কষ্ট দিই? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না, তোমাকেই সে শিকড় আনতে হবে। সেই শিকড় দিনরাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে তফাৎ করে রেখে আসবে, আর রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে। তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না। নরেন আর কিছু বলল না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামল। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লী পথ জনহীন। নরেনের সঙ্গী কেবল মালতী। সে মানুষ নয় নরেন জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাত ধরে আছে। মালতী তাকে বলল, এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেই আসতে হবে। এইভাবে তারা দুজন যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে গেল এবং সরু আলের উপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারে মধ্যে মধ্যে বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময়ে সম্পূর্ণ মালতীর উপর নির্ভর। ক্রমে তারা নদীর ধারে পৌঁছল। সামনে শ্মশান, যার নাম কালাপেরের দেয়ার। কটি তেঁতুল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। কি নির্জন স্থান! নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগল, কিন্তু ওঝার কথা তখন তার কানে বাজছে। নরেন বাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবে, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখন আর পথ নেই। পৃথিবী যেদিকে নিয়ে যাচ্ছে, মানুষ সেদিকে যাচ্ছে। একটু পরে ডান দিকে একটি বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই গাছটার ওপারে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটা কতক লতানো গাছ আছে। তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো, তোমাকে একলাই যেতে হবে। প্রেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানো গাছ দেখতে পেল। মূল শুদ্ধ একটি লতানো গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সেই স্থানে দেখতে পেল না। সে ভয়কম্পিত স্বরে ডাকল, মালতী, মালতী। প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানে আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল, আগে তুমি শিকড়টি দেখো তো ঠিক জিনিসটি এনেছি কিনা। মালতীর সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছো। তুমি আমার অত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালো পেরের দেয়ার, সেই ধান ক্ষেত
আর সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রাম্য পথে এসে পৌঁছল এবং অবশেষে বাড়ি। মালতী চেঁচিয়ে বলল, তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো, এখনো 2টা বাজতে আধা ঘন্টা দেরি আছে। নরেনের ওঝার কথা মনে হলো। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। তাই নরেন মালতীকে বলল, আজ আমি বড় ক্লান্ত, আজ তুমি যাও, কাল তুমি এসো। বেশ, তাই হোক। এখনই শিকড়টি হাতে বেঁধে ফেলো, কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদার বাবুর বৈঠকখানা ঘরে গেল। সেখানে ওঝা, দেবেনবাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিল। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। ওঝা জিজ্ঞাসা করল, ওষুধ পেয়েছেন? কি জিনিস পেলেন দেখি? নরেন শিকড়শুদ্ধ লতাটি ওঝাকে দিল, আর মালতী তাকে যা যা বলে দিয়েছিল তাও বলল। ওঝা বলল, আর ভয় নেই, জয় জয় ভগবান। সেই রাত্রে এক বালার ভেতরে সেই শিকড় রেখে নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বজ্রবাঁধন যে নরেন নিজে হাজার চেষ্টা করলেও অপরের সাহায্য ব্যতিরেকে সে বালা খুলতে পারবে না। এ বালা ওঝাই সঙ্গে এনেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে ওঝা বলল, এখন 3 কতক রাত্রে ও রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করবে, কিন্তু এই বালাই আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণান্তেও এই বালা খোলবার চেষ্টা করবেন না। ওঝা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে, আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলবার জন্য অনুনয় বিনয় করছে। আজ আর সে বন্ধ দরজার ভেতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম 2-3 রাত্রি অনুনয় বিনয় ও পরে ভয় প্রদর্শন করল। আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব, কেউ তোমায় বাঁচাতে পারবে না। খোল বলছি, দরজা খোল, খোল 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 বলছি, দরজা খোল, খোল। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপরে মালতী আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেনের আনন্দ, মা বাবার আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, পাড়া প্রতিবেশীর আনন্দ, জমিদার বাবু ও তার পরিবারবর্গের আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ওঝার। শুধু সে যে একটি অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সকলের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। শুধু তাই নয়, জমিদার বাবু তার কোচর টাকায় ভরে দিয়েছিলেন।